হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী এবং যারা শুনছেন সকলকে সাদর সম্ভাষণ। আজকে আমাদের নিয়মিত আয়োজনের প্রথম পর্ব বা প্রথম এপিসোড টক অন কোভিড-19। আজকে আমি সঞ্চালনে আছি ডাক্তার মোহাম্মদ মুহিবুল্লাহ সাইফ এবং গেস্ট হিসেবে আছেন ডাক্তার মোহাম্মদ তাহমিদুজ্জামান বিশর, ইন্টার্ন চিকিৎসক, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং মিটফোর্ড হাসপাতাল। সাথে আমাদের সাথে আছেন আকলাকুস সাফা, ব্রডকাস্ট জার্নালিস্ট, যমুনা টিভি। এবার আমি তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। ইনি ডক্টর তাহমিদুজ্জামান বিশর। ইনি আকলাকুস সাফা ভাই। আহ, এবার আমরা যেহেতু একটি নিয়মিত আয়োজন, আমাদের টক শো এর নাম হচ্ছে টক অন কোভিড-19। আসলে আমাদের এই টক শো আপনারা তো আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমাদের এই টক শো এর মূল উদ্দেশ্য ছিল আমরা আমাদের সমাজের নানা পেশাজীবীদের একত্রিত করব। আমরা এই করোনা যুদ্ধে ফ্রন্টলাইন হিসেবে কাজ করছি ডাক্তাররা, কিন্তু আমি বলতে চাচ্ছি যে এখানে আরো অনেক পেশাজীবী আছেন, যেমন সাংবাদিক, পুলিশ, আর্মি, র্যাব, স্বেচ্ছাসেবক, আরো অনেকে আছেন যাদেরকেও আমি চেষ্টা করব এখানে নিয়ে আসতে। আজকে আমাদের প্রথম এপিসোডে আমি নিয়ে আসলাম সাংবাদিক হিসেবে আকলাকুস সাফা ভাইকে, এবং আমি নিয়ে আসছি আমার ডাক্তার মোহাম্মদ তাহমিদুজ্জামান বিশর। আমি আমার প্রোগ্রামের প্রথমেই চলে যাব ডাক্তার তাহমিদুজ্জামান বিশরের কাছে। ডাক্তার তাহমিদুজ্জামান বিশর, ডাক্তার তাহমিদুজ্জামান বিশর, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি এখন কেমন আছেন? আপনাকে কথা শোনা যাচ্ছে না ডাক্তার তাহমিদুজ্জামান বিশর, আপনি এখন কেমন আছেন? আপনি ভালো আছেন? আপনি এখন কোথায় আছেন? আপনার ডাক্তার তাহমিদুজ্জামান বিশর, আপনার অবগত করার জন্য জানাচ্ছি আপনার সাউন্ডটা একটু কম আছে, দয়া করে কি এটি একটু বাড়ানো যাবে? আচ্ছা, নিজ বাসস্থানে আছেন। তারপরে একটু চেষ্টা করবেন আপনার সাউন্ডটি যেন আরেকটু বাড়ানো যায়। তাহমিদুজ্জামান বিশর, আমি আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাচ্ছি। সেখানে আমি জানতে চাচ্ছি যে আসলে আপনি তো কোভিড পজিটিভ ছিলেন, আপনি চিকিৎসারত মানে চিকিৎসা প্রদানরত অবস্থায় এই রোগের দ্বারা আক্রান্ত হন। আপনি যখন প্রথম শুনতে পান আপনি আক্রান্ত, তখন আপনার অনুভূতিটি কি রকমের ছিল? আপনি কি, হ্যাঁ, আপনি মাউথ পিসটা একটু আপনার সাউন্ডটা কিন্তু ক্লিয়ার না। আপ- আপনার কথাটা আমরা শুনতে পাচ্ছি না। আচ্ছা তাহমিদুজ্জামান বিশর, আমার আপনার কাছে একটি প্রশ্ন রয়েছে। আপনি যখন আক্রান্ত হয়েছিলেন তখন কি আপনার কোনো উপসর্গ, এই জন্য আপনি কি টেস্ট করিয়েছিলেন নাকি অন্য কোনো কারণে? অসংখ্য ধন্যবাদ তাহমিদুজ্জামান বিশর, আমরা আপনার সাথে আবার সংযুক্ত হব। এবার আমরা আসলাম ডাক্তার আকলাকুস সাফা ভাইয়ের কাছে। আকলাকুস সাফা ভাই, আপনি কেমন আছেন? সরি সাফা ভাই, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না সাফা ভাই। হ্যাঁ। সাফা ভাই, হ্যাঁ এবার বলুন। এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। সাফা ভাই, আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। অ্যান্ড আপনাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হতে পেরে খুবই ভালো লাগছে। সবচেয়ে বড় কথা, ইউ পিপল আর ইন্টার্ন ডক্টরস, মানে একদমই আপনারা নতুন করে শুরু করেছেন। অ্যান্ড বাস্তবে যেটা আমরা দেখেছি আর কি, আপনারাই জি, আসলে কাজ করছেন। সবচেয়ে বেশি আক্রান্ত শুরু থেকে আপনারাই হয়েছেন, এবং আপনাদের মধ্যে আমি একটা জি, টেন্ডেন্সি দেখেছি যে যত দ্রুত সম্ভব সেটার থেকে বের হয়ে এসে আবারও নতুন করে আপনারা জয়েন করার জন্য জি, মানে আপনারা যে ব্যবস্থাপনাগুলো নিচ্ছিলেন,
একই সঙ্গে আপনারা হসপিটাল জি ম্যানেজমেন্টের ব্যাপারে যে পরিমাণ কনসার্ন ছিলেন, এই জি জন্য আপনাদেরকে ধন্যবাদ। এবং একই সঙ্গে যেমন আমাদের সঙ্গে বিশোর ভাই যিনি আছেন, তিনি পজিটিভ ছিলেন, তিনি রিকভার করে এসছেন। সো এটা তো আমাদের জন্য একটা বড় অনুপ্রেরণা, রাইট? একই সঙ্গে আমরা দেখেছি প্লাজমা দেওয়ার ব্যাপারে ডাক্তাররাই সবার আগে এগিয়ে এসছেন, তারা সবচেয়ে বেশি ইনিশিয়েটিভ নিয়েছেন। আসলে এই জায়গাটাতে আপনারা যত এগিয়ে আসবেন তত আসলে মানুষজন সবচেয়ে বেশি ভরসা পায়। আপনারা কাজ করছেন, অনেকেই আপনাদের মধ্যে আম, যারা ঘরে থেকেও কাজ করছেন, এরকম একটা সময় একজন ডক্টরকে ফোনে পাওয়াটাও কিন্তু একটা বিশাল ব্যাপার যে কোনো সময়। সো এই জন্য আসলে আপনাদেরকে অভিনন্দন, অ্যান্ড থ্যাংকস টু অল। সাফা ভাই, আপনি একজন সাংবাদিক, ব্রডকাস্ট জার্নালিস্ট, যমুনা টিভি। আমি আপনার কাছে একটা প্রশ্ন, আপনি বললেন আমরা ডাক্তাররা অনেক কিছু করেছি, আমরা ফ্রন্টলাইন ওয়ারিয়ার, কিন্তু ওয়ারিয়ার আমি একটা কথা কিন্তু সবসময় বলার চেষ্টা করি যে এখানে এই যুদ্ধটা কিন্তু আমাদের একার না, এই যুদ্ধ কিন্তু আমাদের সকলের, সমাজের সর্বস্তরের শ্রেণী এবং পেশার মানুষের এই যুদ্ধ। আমরা যেমন একটি দেশের যদি যুদ্ধ লাগে সেখানে সেনাবাহিনী সবার আগে থাকবে, কিন্তু আমাদেরও কিন্তু সেখানে ভূমিকা থাকবে। এখানে আমি আজকে একজন সাংবাদিক হিসেবে, মানে একটি ভিন্ন পেশা আমাদের ডাক্তারদের থেকে আমি এখানে এনেছি। আপনার কাছে আমার একটি প্রশ্ন, যে আপনি একজন সাংবাদিক হিসেবে এই করোনা পরিস্থিতিতে সেবা প্রদান করার জন্য, বা আপনি আপনার পেশার ভিত্তিতে আপনি এটার সাথে কিভাবে ফেস করছেন, এই প্রশ্নটি একটু উত্তর দিবেন। থ্যাংক ইউ। আমি এটা একটু অন্যভাবে বলতে চাই। সেটা হচ্ছে, যেমন একজন চিকিৎসকের কাছে আহ, মানুষজন কি চান? মানুষজন প্রথমত পরামর্শ চান, তারপর হচ্ছে সবচেয়ে বড় কথা, সবার আগে যে চিকিৎসকের কাছে মানুষজন ওষুধ চান, অথবা হচ্ছে যে কি ধরনের ওষুধ, কি ওষুধ খাবেন, অথবা কিভাবে সে ওষুধ খাবেন, সেই বিষয়গুলো জানতে চান। কোনো কারণে যদি চিকিৎসক না পাওয়া যায়, অথবা চিকিৎসক পাওয়া গেল কিন্তু ওষুধ পাওয়া গেল না, অথবা চিকিৎসক যেই ব্যবস্থাপত্রে যে ইনস্ট্রাকশন দিলেন সেই ইনস্ট্রাকশন কোনোভাবে মানে মেনটেন করা যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু একেবারেই বৃথা। সেই জায়গায় আমি বলতে পারবো যে ইনফরমেশন, এই ধরনের সিচুয়েশনে ইনফরমেশন যে আসলে মানুষকে কতটা শক্ত রাখতে পারে, মানুষকে ইনফরমেশনের অভাব মানুষকে আসলে কতটা দুর্বল করে দিতে পারে। আপনারা নিজেরাও বলছিলেন যে মানুষজন আসলে তথ্য জানতে না পেরে অনেকে কিন্তু প্যানিক হন, নিজেরা তথ্য সংগ্রহ করেন, অন্যদের জি কাছে তথ্য চান, রাইট? তো জি এই যে আমরা টেস্টের প্রতি যে আগ্রহী হলাম, তাছাড়া হচ্ছে যে আমি জি এখন যদি দেখছি যে মানুষজন যে কোনো কিছুই হচ্ছে বা কোনো একটি দিক থেকে ইনফরমেশন আসছে, বিষয়টা তা না, প্রত্যেকে জি প্রত্যেকের মতো করে কিন্তু ইনফরমেশন জোগাড় করেন। সেই জায়গায় মেইন স্ট্রিম জি মিডিয়া যেগুলো রয়েছে, সেই জায়গায় আসলে জি আমরা শুরু থেকেই যেটি দেখেছি, যেমন আপনারা যেমন চিকিৎসা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন, জি আমরা কিন্তু ঠিক সেই সময়টা থেকে কোন কোন হ্যাঁ, আমি উপায়ে, এই অর্থাৎ প্রশ্নটিতেই আসবো। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো সেই জায়গায় আচ্ছা। হচ্ছে আমার কাছে বিষয়টা হচ্ছে ইনফরমেশন। এটা আমার জন্য, আপনি যেমন মানুষজনকে সেবা দিয়েছেন, মানুষজনকে জি ট্রিটমেন্ট দিয়েছেন, মানুষজনকে ভরসা দিয়েছেন, জি আমরা যেটা করার জি চেষ্টা করেছি পুরোটার সময় সবাইকে তথ্য দিয়ে, সবাইকে জি তথ্যের মধ্যে রেখে আমরা সবাইকে জানান দেওয়ার চেষ্টা করেছি যে উই অল আর ট্রাইং টু ডু সামথিং, অ্যান্ড প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে এখানে করবেন। কি কি করবেন সেই ইনস্ট্রাকশন গুলো খুব সহজ ইনস্ট্রাকশন, এই জিনিসগুলো বারবার মনে করিয়ে দেয়, বারবার মনে করিয়ে দেয়, এটাই আসলে বিষয়। তাছাড়া মানুষজন এইসব ইস্যুতে হ্যাঁ কিন্তু সাফা ভাই, ঘরে থাকবেন, এই অভ্যাসও তো মানুষের অনেক সময় ধরেই নেই। আমি আরেকটি প্রশ্ন রেখে আপনার কাছে আমি ডাক্তার তাহমিদ জামান বিষয়ের কাছে যাব আবার। এখানে আমার একটি প্রশ্ন, যে আপনি যে বললেন আপনারা তথ্য সেবা বা তথ্য সেবাটা দিচ্ছেন, এই তথ্য সেবা দিতে গিয়ে আপনি কতটুকু নিজস্ব সিকিউরিটি, বা এই সিকিউরিটি বলতে বোঝাচ্ছি যে করোনার এগেনস্টে আপনি ঠিক নিজেটাকে কতটুকু প্রস্তুত রেখেছিলেন, নিজের পার্সোনাল হাইজিন এই ক্ষেত্রে আপনি কি করেছিলেন? এবং সাথে আরেকটি প্রশ্ন থাকবে, প্রশ্নটি হচ্ছে গিয়ে দায়িত্ব পালনের সময় গিয়ে আপনি কোন ধরনের প্রতিবন্ধকতা বা আপনার ঝুঁকি কতটুকু ছিল, এটি একটু উত্তর দিবেন সংক্ষেপে। আচ্ছা, সেক্ষেত্রে আমি দুটোই একসাথে বলি। আম, জি সেটা হচ্ছে আহ, আপনারা যারা ফ্রন্টলাইনার্স ছিলেন, আপনাদের জন্য জি আহ, একদম পারফেক্ট পিপিইটা, পারফেক্ট যে ইকুইপমেন্ট গুলো, সেই ইকুইপমেন্ট গুলো অত্যন্ত দরকার ছিল, যেটা আমাদের জন্য দরকার ছিল না। আমাদের জন্য যেটা দরকার ছিল সেটা হচ্ছে আমরা নিজেদেরকে কতটা সেফ রেখে, কতটা ডিস্টেন্সে রেখে আমরা সেই তথ্য সংগ্রহ করতে পারি। অ্যান্ড একটি অবাক করা বিষয়, আমরা যেমন আপনাদেরকেও কিন্তু আমরা পাশে পেয়েছি। অন্যান্য সময় আমরা অনেকের ইন্টারভিউ করতে গেলে, অনেক জায়গার ছবি তুলতে গেলে,
অনেক জায়গায় ইনভেস্টিগেট করতে গেলে আমাদেরকে ফিজিক্যালি যেতে হতো। সেই জায়গাগুলোতে আমরা দেখেছি সবাই আমাদেরকে হেল্প করেছে, অনলাইনের মাধ্যমে আমরা জি। সবকিছু পেয়েছি। তো এই সবকিছু মিলিয়ে আর প্রোটেক্টিভ মেজারের কথা যেটা বলছেন, সেই মেজার মনে হয় এখন পর্যন্ত নিতে পেরেছি বলেই আমরা একটা বড় পোর্শন এখনো পর্যন্ত আমরা সুস্থ আছি। আমাদের মধ্যে যারা আক্রান্ত হয়েছিলেন, বিশোর ভাইয়ের মতো তাদের তারাও কিন্তু রিকভার করেছেন, অন্যান্য টেলিভিশনে যারা ছিলেন রিকভার করেছেন, আবারও নতুন করে কিন্তু আমরা কাজের মধ্যেই আছি বলা যায়। থ্যাংক ইউ সাফা ভাই। এবার আমি আবার চলে যাব ডাক্তার তাহমিদুজ্জামান বিশরের কাছে। ডাক্তার তাহমিদুজ্জামান বিশর, আহ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? তাহমিদুজ্জামান বিশর শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনার সাউন্ডটাকে আরেকটু ইমপ্রুভ করা যাবে? আচ্ছা, আপনাকে কাছে আবার প্রশ্ন, আপনি এখন তো নেগেটিভ সুস্থ হয়েছেন আলহামদুলিল্লাহ। এখন আপনার সত্যিকার অর্থে যে আমি জিনিসটা জানতে চাচ্ছি যে পজিটিভ থেকে নেগেটিভ হলেন, এই সময় আপনি কি চিকিৎসা পেয়েছেন এবং কোথায় চিকিৎসা পেয়েছেন? এবং সাথে আরেকটি সম্পূরক প্রশ্ন রাখবো যে টোটাল যে সিচুয়েশনটা যে ছিল এই সময়, যে আপনার বর্তমান মানে সার্বিক অবস্থাটা আপনি একটু সংক্ষেপে আমাদেরকে জানাবেন। আপনার সাউন্ড শোনা যাচ্ছে না তামিজ, বিশর, আপনার সাউন্ড শোনা যাচ্ছে না। আমি যখন প্রথম হোস্টেলেই ছিলাম, অ্যান্ড অল থ্রু আউট দ্য হ্যাঁ। কোর্স আমি হোস্টেলেই হচ্ছে আমার ট্রিটমেন্টটা পেয়েছিলাম। তো জি। হোস্টেলে হচ্ছে আমি 22 তারিখ রাতে প্রথম জানতে পারি যে আমি পজিটিভ হই। তো পজিটিভ হওয়ার পরে আমাদের জি। আইসোলেশনের জন্য পাঁচতলায়, আমাদের হোস্টেলে পাঁচতলার একটা রুমে আমাদের আইসোলেশন করা হয়েছিল, যে প্রত্যেকের জন্য আলাদা আলাদা রুম। তো আমি প্রথমে পাঁচতলার ওই রুমে চলে যাই, অ্যান্ড আমাদের জন্য হাসপাতাল থেকে কিছু ওষুধ দেওয়া হয়। ওষুধের ভিতর কিছু অ্যান্টিবায়োটিক ছিল, আইভারমেকটিন, কিছু ভিটামিন ছিল, তারপরে হাইড্রোক্সিক্লোরোকুইন, যেগুলো এই ওষুধগুলো হচ্ছে ছিল। তো ওই ওষুধগুলো হচ্ছে আমি নিয়মিত আমাদের স্যাররা যে প্রেসক্রাইব করে দিয়েছিল ওই অনুযায়ী ওষুধগুলো খেয়েছি। And এছাড়া হচ্ছে যে ওষুধের বাদেও অন্যান্য যে নন ফার্মাকোলজিক্যাল যে ট্রিটমেন্ট, যেটা বলে যে সাইট্রাস ফ্রুট খাওয়া, যেটা, তারপরে প্রোটিন রিচ ডায়েট, যেগুলো যে ডিম দুধ খাওয়া, এগুলো, তারপরে অন্যান্য যে ফলমূল যেগুলো আছে, মানে যত হেলদিয়ার ডায়েট নেওয়া যায় হেলদিয়ার ডায়েট গুলো খাওয়া, অ্যান্ড সাথে সাথে গরম পানি দিয়ে মুখ গড়গড়া করা, কুলি করা, চা খাওয়া বারবার, এই জিনিসগুলা করেছিলাম। অ্যান্ড আমাদের বলা হতো যে ফিজিক্যালি একদম রুমের ভিতর শুয়ে বসে না থাকতে, একটু ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে। তো আমি কিছুটা ফিজিক্যালি অ্যাক্টিভ থাকার ট্রাই করেছি রুমের ভিতরে যতটুকু পসিবল, অ্যান্ড ফিজিক্যাল ফ্রি হ্যান্ড কিছু এক্সারসাইজ, অ্যান্ড আমাদের বলা হতো যে ব্রিদিং এক্সারসাইজ করতে, যাতে আমাদের ফুসফুসের কার্যক্ষমতা যেন ঠিক থাকে। তো কারণ করোনাতে আপনার সাইলেন্ট লাং ইনজুরি হয়ে যেতে পারে। তো এই জিনিসটা প্রিভেন্ট করার জন্য আমাদেরকে বলা হতো যে বারবার আপনি আপনার স্যাচুরেশনটা মাপবেন, অ্যান্ড আপনি বারবার ব্রিদিং এক্সারসাইজটা করবেন। তো আমরা হচ্ছে এই ব্রিদিং এক্সারসাইজটা বারবার হচ্ছে প্র্যাকটিস করতাম, যে দিনে 1-2 বার করে ব্রিদিং এক্সারসাইজ প্র্যাকটিস করতাম। অ্যান্ড যতটা সম্ভব নিজেকে আমাদের মেন্টাল হেলথের সাথে আমাদের ইমিউনিটির একটা বিশাল বড় একটা ফ্যাক্ট থাকে। তো আপনি যদি জি। মেন্টালি জি, যদি এই ডিপ্রেস বিষয়টি থাকেন, জানতে চাচ্ছিলাম। জি। আপনি যদি হ্যাঁ, বলুন। মেন্টালি ডিপ্রেস থাকেন, তাহলে আপনার ইমিউনিটি এমনিতেই কমে যাবে। And আপনি যখন ঘাবড়ে যাবেন, তখন হচ্ছে আপনি ঠিকমতো, মানে আপনি নর্মাল কাজগুলো ঠিকমতো করতে পারবেন না। আপনি লেথার্জিক ফিল করবেন, অন্যান্য মানে আপনি আপনার বডি ঠিকমতো রেসপন্স করবে না। তো এইখানে আমাদের বলা হয়েছিল যে আপনি যতটা সম্ভব পারেন যে আপনি রিল্যাক্স থাকার ট্রাই করবেন। তো মেন্টাল প্রেশার তো করোনার কারণে স্ট্রেস তো থাকবেই, ফ্যামিলি মেম্বার আসে, অন্যান্য রিলেটিভদের আশেপাশ থেকে প্রেশার, পিয়ার প্রেশার যেটাকে বলে, আপনাকে। পিয়ার প্রেশার তো থাকবেই। তো জি। তারপরেও ওর ভিতরে যতটা সম্ভব রিল্যাক্স থাকার ট্রাই করেছি। আচ্ছা, তা আমি যেমন বিষয় আপনার কাছে যে আমরা কথাগুলো শুনছি, এটা কিন্তু একজন রোগী হিসেবে আমরা শুনছি যে আপনি যেহেতু আপনি চিকিৎসারত বা চিকিৎসা প্রদান করার সময় আপনি আক্রান্ত হয়েছিলেন, কিন্তু আপনি যে কথাগুলো বললেন যে একজন রোগী হিসেবে আপনি এই সকল চিকিৎসা পেয়েছিলেন এবং আপনি জি আল্লাহর অশেষ সহমতে সুস্থ হয়ে গিয়েছেন। এখন জি আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে আপনি এই কথাগুলো যেহেতু বলছেন, কিন্তু মানুষকে যে এখানে কিন্তু দুইটা জিনিস আপনি নিজেই বললেন যে মেন্টাল হেলথ ইজ অ্যান ইস্যু ফর করোনা। সো আপনি মানুষকে এই ক্ষেত্রে একজন করোনা যুদ্ধে জয়ী হয়ে ফিরে এসেছেন, আবার চিকিৎসা প্রদান করার জন্য প্রস্তুত হয়েছেন। এক্ষেত্রে জাস্ট অল্প কথায় আপনি বলবেন যে আমরা কিভাবে, মানে আপনি অভয়টা কিভাবে দিতে পারবেন এই ক্ষেত্রে? আহ অভয়টা যেটা দেব যে প্রথমে তো চেষ্টা করতে হবে যে যাতে কোনোভাবে ইনফেক্টেড না হওয়ার জন্য, যে ইনফেক্টেড না হওয়ার জন্য যে এটিকেট গুলো বলা হচ্ছে বারবার করে, যে প্রত্যেকদিন
ফোনে মানে একটা জায়গায় ফোন দিতে গেলেও তো এখন সবাই বলে যে হাঁচি কাশির যে ব্যবহারগুলো, এই জিনিসগুলো তো মেনটেন করে প্রথমত ট্রাই করতে হবে যাতে ইনফেক্টেড না হয়। আর সেকেন্ডে ইনফেক্টেড যদি হয়েই যায়, আল্লাহ না করুক, তারপরে হচ্ছে যে করোনা হলেই যে নিশ্চিত মৃত্যু, এই জিনিসটা ভাবার কোনো দরকার নেই। আপনাকে জি যতটা সম্ভব পজিটিভ থাকতে হবে। কারণ আমরা এখন পর্যন্ত আমাদের কাছে যত ডাটা আছে এর ভিতর ডাটাগুলো অ্যানালাইজ করলে দেখা যায় যে করোনাতে মৃত্যুর হার 1 থেকে 2%। কিন্তু আহ, এতে আবার এত লাইটলিও নেওয়ার কোনো কিছু নেই, কারণ আপনি 1 to 2%-এর ভিতরে তো আছে, তো 100 জনের ভিতরে 1 জন 2 জন হলেও তো হ্যাঁ, আপনি এই তো এক বিষয়টিতে দুজন আমি জন আসবো। হয়ে যেতে পারেন। আপনি তো এক দুই আচ্ছা, জনের এই ভিতর বিষয়, হয়ে যেতে পারেন। তো আপনি হ্যাঁ এতটা এক্স্যাক্টলি। লাইট ভাবে নেওয়া যাবে না, কিন্তু মানে মনোবল হারানো যাবে না যে করোনা হলেই যে নিশ্চিত মৃত্যু, এই মনোবলটা হারানো যাবে না। যতটা সম্ভব সেফ থেকে মানে মনোবলটাকে ধরে রাখতে হবে, যে কারণ বাঁচার জন্য তো আমাদের বের হতে হবে, কাজ কাজ করতেই হবে। তো এর ভিতরে যদি ইনফেক্টেড হয়ে যায়, মনোবল হারানো যাবে না। আচ্ছা, ডক্টর এবার আমি তাহমিদুজ্জামান, আপনাদের আমি দুজন, আমি একটা প্রশ্ন, জি জি আমার একটা আসলে সম্পূরক প্রশ্ন মাথায় জি এসছে জি, আর কি। শিওর ভাই। যেমন সাইব ভাইও যেটা বলছিলেন যে আপনি একজন রোগী হিসেবে আমরা শুনছি, কিন্তু জি তারপরও আপনি নিজেও একজন ডাক্তার, এবং একই সঙ্গে আপনি এই পেশার সঙ্গে শুরুটা করেছেন, এবং আপনারা ঠিক জি যেই সময়টাতে আক্রান্ত হয়েছিলেন, একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে একেবারেই রোগী যারা, হ্যাঁ, মানে যারা জি আসলে এই জি বিষয়গুলো সম্পর্কে কিছুই জানে না, তাদের হুম মধ্যে কিন্তু আপনি বলছিলেন যে আমরা শতাংশে বলি আর যাই বলি সংখ্যায় বলি, তারপরও যিনি হুম। আক্রান্ত হন অথবা হতে পারেন, তার মধ্যে কিন্তু এক ধরনের ভয় ভীতি কাজ করে। সেই জায়গা থেকে আপনারা অভয় দিচ্ছেন। সেক্ষেত্রে যারা মারা যাচ্ছেন, আমরা দেখেছি বিভিন্ন বয়সের মানুষজনই সেখানে রয়েছেন। মারা যারা যাচ্ছেন জি। তাদের আসলে মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তের অবস্থাটা কেমন হয়, কিভাবে তারা আসলে মারা যান, কিসের জন্য তারা মারা যাচ্ছেন, সবই কি আসলে ভেন্টিলেশনের জন্য, নাকি অন্যান্য যে অসুখ গুলো রয়েছে সেগুলোর সাথে কানেক্টেড, সেই জায়গাগুলো কি আমরা আগে ভাগে নোটিস করতে পারি না? হ্যাঁ ভাইয়া, এখন যদি এই জিনিসটা যদি বলেন তাহলে হচ্ছে যে ডিজিজটা তো আমাদের আবিষ্কার হয়েছে খুব বেশি দিন হয়নি। তো অনেকগুলো জিনিস হচ্ছে টেস্টিং ফেজে আছে। যখন হচ্ছে ধরেন জিনিসটা চায়নাতে রিলেটেড ছিল, তখন হচ্ছে বলা হতো যে এই ডেথ গুলো হয় হচ্ছে আপনার মেইনলি এআরডিএস, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। মানে আপনার স্যাচুরেশন, যেগুলো স্যাচুরেশন হচ্ছে আপনার খুবই কম সময়ে ফল করে গিয়ে আপনার হচ্ছে আহ, তখন হচ্ছে এই কারণে আপনার মৃত্যুটা হচ্ছে। তখন বলা হচ্ছিল এইরকম। কিন্তু কয়েকদিন আগে হচ্ছে আপনার ইটালিতে, যে ইটালিতে যে একটা ডেথ রো হলো, ইটালিতে হচ্ছে আপনার ওভার বলা হচ্ছে যে ওভার মানে অনেকগুলো ওরা পোস্টমর্টেম করে ওরা দেখতে পাচ্ছে যে হাইপার কোয়াগুলেবল স্টেট বলে একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে যে আমাদের বডির যে ব্লাড যেগুলো, এইটার যে আমাদের মানে ব্লাডের যে ভিসকোসিটি থাকার দরকার, তার চেয়ে অনেক বেশি ভিসকাস হয়ে যায়। এন্ড এই ভিসকাস হয়ে যাওয়ার কারণে আপনার হচ্ছে যে আমাদের পালমোনারি এম্বোলিজম অথবা হচ্ছে স্ট্রোকের মতো বিভিন্ন ফিচার হয়। এখন এই জিনিসগুলো হচ্ছে সবগুলোই মানে এখন এগুলো কোনোটাই খুব একটা স্টাবলিশ না, কারণ হচ্ছে ভাইরাসের স্ট্রেইন মানে প্রত্যেকটা দেশে তো একটা সেম ভাইরাস দিয়ে এফেক্ট করে নাই। ভাইরাস তো হচ্ছে প্রত্যেকটা মানে বেলায় বেলায় আপনার মিউটেশন করতেছে, এটার হচ্ছে স্ট্রেইন গুলো চেঞ্জ করতেছে। তো এক এক দেশে হয়তো বা এক এক ভাইরাসের স্ট্রেইনের কারণে এটার ফিচার গুলো ডিফারেন্ট আসতেছে। এখন আমাদের দেশে যেটা ওই যে আমাদের দুইজন আমাদের স্যার, আমাদের দুইজন ডক্টর ডক্টর সেজুদি সাহা এন্ড তার বাবা, তারা দুজন যে জিনোম, তারা একটা কোড সিকোয়েন্স আবিষ্কার করেছেন, এন্ড আরো অন্যান্য জিনোমিক কোড গুলো জমা দেওয়া হচ্ছে। তো এইগুলো আহ, মানে এখনো আমরা বলতে পারতেছি না যে আমাদের দেশে কোন সাইন সিমটম নিয়ে আসবে। ধরেন বলা হয় যে যাদের অন্যান্য কোমরবিডিটিস আছে তারা বেশি রিস্কে থাকেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি তারা অনেক বেশি রিস্কে থাকেন, কারণ আপনি যখন আপনার বডির ভিতরে একটা ফরেন বডি ঢুকবে, আপনার ইমিউনিটি তো এফেক্টেড হবে। তো আপনার ওই অ্যান্টিবডি গুলো যখন হচ্ছে অন্য যেদিকে আপনাকে প্রোটেকশন দিচ্ছিল ওই দিকে তো আপনার প্রোটেকশনটা কিছু তো কমবে। তো এই কারণে হচ্ছে দেখা যায় যে অন্যান্য যে জিনিসগুলো ছিল, অন্যান্য যে প্রবলেম গুলো, ওই প্রবলেম গুলো ফ্লেয়ার আপ করে। এখন আমাদের দেশে কোন প্রবলেমটা বেশি হচ্ছে এই জিনিসটা এখনো আমরা ঠিক বলতে পারবো না, কারণ আমাদের দেশে এখন পর্যন্ত ডেথ কিন্তু তত বেশি না। আমাদের দেশে এখন পর্যন্ত ডেট হচ্ছে টোটাল 200+ সামথিং। কিন্তু মানে ওই রকম করে যে আমরা একটা থ্রি কনক্লুশন ফর্টি দিয়ে নাইন দেবো যে ইটালিতে বলতেছিল যে তাদের জি জি হ্যাঁ মানে যেটাই হোক, যে ইটালিতে যেমন একটা কনক্লুশনের দিকে বলে ফেলছিল যে আপনার ওদেরটা হচ্ছে হাইপার ভিসকোসিটির কারণে স্ট্রোক অথবা পালমোনারি এম্বোলিজম এই কারণে হচ্ছে, অথবা চায়না বলতেছিল যে এআরডিএস এর কারণে হচ্ছে। আমরা কিন্তু এখনো ওই রকম করে বলতে পারবো না। ইটালি আর চায়নার প্রোটোকল অথবা জাপানের যদি ট্রিটমেন্ট প্রোটোকল আপনি দেখেন, তাহলে কিন্তু এদের ট্রিটমেন্ট প্রোটোকল গুলো সেম। ইটালিতে ওরা হচ্ছে হেপারিন, মানে হচ্ছে যে ইটালিতে হাইপার ভিসকোসিটি যেটা হচ্ছিল এই কারণে ওরা হেপারিন দিলে মানে ব্লাড গুলা ক্লট হতে দেয় না, অ্যান্টিকোয়াগুলেন্ট। যে থ্রম্বাস যে ফর্ম গুলো হয়।
হ্যাঁ মানে অ্যান্টিকোয়াগুলেন্ট গুলো দিয়ে ওরা হচ্ছে ট্রিটমেন্ট করতেছিল, কিন্তু চায়নাতে কিন্তু এই ট্রিটমেন্টটা নেয় নাই। আপনার আবার জাপানে হচ্ছে যে ফ্ল্যাভিপ্রেভির দিয়ে ওরা হচ্ছে ট্রিটমেন্ট দিয়ে ওরা বেটার রেজাল্ট পাইছে। তো এইটা হচ্ছে ডিফারেন্ট, মানে এই জিনিসটা হচ্ছে এখনো তো আমাদের দেশে তো মাত্র জাস্ট আজকে 2 মাসের মতো হলো, 2 মাসের ভিতরে আমরা তো ওই রকম করে এখন পর্যন্ত আমাদের অত, মানে আপনি যদি বাইরের পার্সপেক্টিভে কন্টেক্সট যদি চিন্তা করেন, আমাদের ওই রকম পর্যন্ত কিন্তু আমাদের রিসার্চ কিন্তু এখন পর্যন্ত হয় না, আমরা কিন্তু বলতে পারতেছি না যে আমাদের কি এক্স্যাক্টলি, রকম এটা সায়েন্স এটা সিন্ড্রোম নিয়ে মারা সেক্ষেত্রে যাবে। বলাই যায় যে এটা এটা আসলে সবাইকেই ফাইট করতে হবে। গবেষণাটা আসলে অন্য কোনো দেশ কি করলো জি, সেটা আসলে ফলো করারও কিছু নেই, এটা আমরাও হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারছি। জি আর সেটা ফলো করার একটা কোনো ই নেই। একটা বিষয় যেমন যেমন সেই ক্ষেত্রে আসলে নিজেদেরকে সেফ রাখার জন্য আমরা যে প্রোটেক্টিভ মেজার গুলো নিচ্ছি, সেই মেজার গুলা নেওয়ার জি পরও আমরা অনেকে এফেক্টেড হয়ে যাচ্ছি, অথবা সবচেয়ে বড় কথা আমরা টেস্টের আওতায় এখনো আসিনি। আপনাদের কাছে একটা বিষয় জি জি জানার জন্য, যেটা হচ্ছে যে আমি হয়তো অন্য অনেককে বলতে পারবো, আহ, সেটা হচ্ছে যে উপসর্গ ছাড়া রোগী পাওয়া যায়, উপসর্গ সহ পাওয়া যায়। তারপর কোভিড পেশেন্ট, নন কোভিড পেশেন্ট আলাদা করাটাও একটা সমস্যার মধ্যে পড়ে গিয়েছি আমরা। যেমন কিডনি ডায়ালিসিস করতে যারা যাচ্ছেন তাদেরকেও সেই হুম, অর্থে নেওয়া হচ্ছে না, আবার সবার পরবর্তীতে একটু আমরা দেখতে হ্যাঁ। পাচ্ছি যে কিডনিতেও এক ধরনের এফেক্ট কোভিড করতে পারে। তো সেই জায়গাগুলোতেও কিন্তু আমরা এখনো ম্যানেজমেন্টের জায়গাটাতে আসি নাই। অনেকে একটা বিষয় বলেন, সেটা হচ্ছে যে টেস্ট করতে গেলে সেখান থেকে না পজিটিভ হয়ে আসতে হয়, তার চেয়ে বেটার ঘরে চিকিৎসা নেবেন। এখন হ্যাঁ এই আইসোলেশনে থাকার জন্য কি টেস্ট করাটা খুবই জরুরি, নাকি নিজের মতো করে আইসোলেশনে থেকে অ্যান্টিবডি গ্রো করে পরে আবারও কোয়ারেন্টিনে থেকে অথবা হচ্ছে নিজেকে ডিস্টেন্সে রেখে এই জায়গাটা ফাইট করা যায়? কি মনে হয় আপনাদের? আহ, দেখেন আমাদের কাছে যেটা বলা হয়েছিল যে আপনার যদি ধরেন আপনি মনে করেন যে আপনার কোনো সাইন সিনড্রোম আসতেছে, আপনার যদি খুব সিরিয়াস সমস্যা না হয়, তাহলে আমাদেরকে বলা হয়েছে যে আপনি যতটা সম্ভব ঘরে থাকবেন, যতক্ষণ না আচ্ছা, পর্যন্ত খুব আপনি সিরিয়াস হাসপাতালে সমস্যা আপনার বলতে না আসলে দরকার। কোনটা? সিরিয়াস সমস্যা বলতে যেমন আমাদের ইমিডিয়েট সমস্যা যেটা, সেটা হচ্ছে শ্বাসকষ্ট, যেটা যে অক্সিজেন স্যাচুরেশন, আচ্ছা, যেটা অক্সিজেন স্যাচুরেশন গুলো ফল ওকে। করতেছে। তো অক্সিজেন স্যাচুরেশন হুম। যতক্ষণ না পর্যন্ত ফল করতেছে আপনার, যতক্ষণ পর্যন্ত মানে শ্বাসকষ্ট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বলা হচ্ছে যে আপনি ঘরে থাকবেন। যেমন আমি আমাদের ফ্রেন্ডদের কথা বলি, যে আমরা হচ্ছে 12 জন ইন্টার্ন টোটাল এফেক্টেড হই। তো এদের ভিতরে আমাদের একজন ভাইয়া ছিলেন হচ্ছে যে তিনি হচ্ছে আগে থেকে ইমিউনো কম্প্রোমাইজ ছিলেন, তার হচ্ছে আগে থেকে লিম্ফোমা ছিল। তো ওই ভাইয়া যখন পজিটিভ হয়, ওই ভাইয়াকে আমরা ইমিডিয়েটলি হাসপাতালে শিফট করে দিই, কারণ সে যেহেতু এত বড় একটা তার বডিতে অলরেডি ক্যান্সার সেল ছিল, সো আমরা তাকে নিয়ে রিস্ক নিতে চাচ্ছিলাম না। তো এছাড়া আমরা বাদবাকি যারা 11 জন ছিলাম, আমরা কিন্তু হোস্টেলে অথবা বাসাতেই ছিলাম। আমাদের ভিতর জাস্ট খালি একজন, আমাদের এক ফ্রেন্ড ও ডক্টর মাহবুবা, ওর হচ্ছে একদিন ইমিডিয়েট, ওর হচ্ছে আগে থেকে অ্যাজমা ছিল, ওর হচ্ছে ইমিডিয়েটলি স্যাচুরেশনটা ফল করে, তখন হচ্ছে আমরা ওকে হাসপাতালে শিফট করি। কিন্তু তার আগের কিন্তু 3-4 দিন ও কিন্তু হোস্টেলেই ট্রিটমেন্ট পেয়েছে। 3-4 দিন হোস্টেলে ট্রিটমেন্ট পাওয়ার পরে ওর যখন হচ্ছে স্যাচুরেশনটা ফল করছে, আমরা তখন ওকে হাসপাতালে শিফট করছি। এন্ড বাইরের দেশেও এটাই বলে যে আপনার যদি মানে ক্রিটিক্যাল পেশেন্ট যদি না হন, আপনার যদি মাইল্ড সাইন সিমটম ওয়ালা পেশেন্ট যদি হন, মাইল্ড অথবা মডারেট সাইন সিমটম ওয়ালা পেশেন্ট যদি হন, ওরা কিন্তু হাসপাতালে ভর্তি নিতেছে না। ওরা হচ্ছে আপনি যেদিনকে থেকে আইডেন্টিফাইড হচ্ছেন ওই দিনকে থেকে 14 দিন আপনাকে বাসায় থাকতে বলতেছে। ইউকের প্রোটোকলে বলে এটাই যে আপনি যেদিনকে থেকে পজিটিভ আপনি ডিটেক্টেড হয়েছেন, ওই দিনকে থেকে আপনি 14 দিন আপনি আইসোলেশনে থাকবেন, বাসায় স্ট্রিক্ট আইসোলেশনে। এন্ড এরপরে আমরা যে সেকেন্ড টেস্ট থার্ড টেস্ট করি, ওরা সেকেন্ড টেস্ট থার্ড টেস্টের উপরে ওরা এতটা প্রায়োরিটি দেয় না। ওরা বলে যে তুমি 14 দিন আইসোলেশনে ছিলা, ওকে ফাইন, নাও ইউ আর নন ইনফেকশাস। কারণ হচ্ছে ভাইরাসের আমরা যদি এই প্যাথোজেনেসিসটা যদি দেখি, যে ভাইরাসটা সাধারণত ধরা হয় যে প্রথম 14 দিন আপনি সাইন সিমটম আসার নেক্সট 14 দিন পর্যন্ত আপনি হচ্ছে ইনফেকশাস, আপনি অন্যান্য মানুষদের ইনফেক্ট করতে পারবেন। কিন্তু এরপরের থেকে আপনার বডিতে ভাইরাস থাকতে পারে। ওই ভাইরাসগুলো হচ্ছে ডেড ফ্র্যাগমেন্টের কারণে। ধরেন আমার হচ্ছে আজকে 20 নাম্বার দিন চলতেছে, কিন্তু তারপর আমি যদি এখন যদি টেস্ট করাই, তাহলে আমার পজিটিভ আসতে পারে। এই পজিটিভটা আসবে হচ্ছে কারণ হচ্ছে আমার বডিতে যে ডেড ভাইরাসের যে আরএনএ ফ্র্যাগমেন্ট যেগুলো ছিল, এর একটা আরএনএ ভাইরাস, ওই ফ্র্যাগমেন্ট গুলোর কারণে হচ্ছে আমার পজিটিভ আসতে পারে। এন্ড এই জিনিসটা আপ টু 40 ডেজ পর্যন্ত হচ্ছে আপনার বডিতে থাকতে পারে। সো আপ টু 40 ডেজ পর্যন্ত আপনি টেস্ট করাইতে থাকলে আপনার পজিটিভ আসতেই পারে, এটা নিয়ে আপনার ঘাবড়ানোর কোনো কিছু নাই। আমাদের চিন্তা করতে হবে যে আপনি ইনফেকশাস আছেন কিনা। তো আপনি হচ্ছে আপ টু 14 ডেজ পর্যন্ত ইনফেকশাস থাকতে পারেন, and এই কারণে বলা হয় যে আপনি 14 দিন আইসোলেশনে থাকবেন। এন্ড আমাদের টার্গেট এটাই হওয়া উচিত যে আমাদের হাসপাতালে ভিড় না করে আমাদের হচ্ছে যতটা সম্ভব, মানে যতক্ষণ পর্যন্ত আমি খারাপ না হয়ে যাব ততক্ষণ পর্যন্ত হচ্ছে যে আপনি হচ্ছে বাসা থেকে ট্রিটমেন্ট নেবেন। কিন্তু আমাদের দেশে আমার মনে হয় যে এখনো এই জায়গায় একটু কোঅর্ডিনেশনে ঘাটতি আছে, যে আমাদের দেশে কোভিড পজিটিভ মানে রিপোর্টটা না থাকলে অনেক সময় হাসপাতালে ভর্তি নিতে চায় না। আমাদের হচ্ছে এই ব্যাপারটাতে আমাদের একটু কশাস হতে হবে, যে
সাইন সিমটম আলা পেশেন্টদেরও আমাদের যেন ভর্তি নেওয়া হয়, এই জিনিসটা যদি আমরা এনশিওর করতে পারি, আমরা যদি মানুষকে এই অভয়টা দিতে পারি যে না, তুমি হয়তোবা টেস্ট করাও নাই, কিন্তু তোমার সাইন সিমটম নিয়ে তুমি গেলে হাসপাতালে তোমাকে অ্যাজ এ কোভিড হিসেবে তোমাকে ট্রিটমেন্ট দেবে, এই জিনিসটা যদি এনশিওর করতে পারি, তাহলে মনে হয় যে আমাদের মানুষের এই হাসপাতাল মুখী যে টেন্ডেন্সিটা, এটা একটু কমানো যাবে, এন্ড আমাদের অল থ্রু আউট সবার উপর প্রেশারটা একটু কম পড়বে। ওকে সাফা ভাই, আমার একটু প্রশ্ন আছে এখানে। আপনারা তো দুজন কথা বললেন, এবার যেহেতু আমার একটা প্রশ্ন, অনুষ্ঠানের একটা ইয়া ছিল যে আমি বিভিন্ন পেশাজীবীদের সমন্বয় করব, তো আপনাদের দুজনের কাছে আমার প্রশ্ন। প্রথমে আমি সাফা ভাইয়ের কাছে উত্তরটি নিব, চেষ্টা করব। আজকে দৌলতদিয়া এবং পাটুরিয়াতে যে ছবিগুলো আমরা দেখেছি, সরকার কিন্তু লকডাউন ওইসব এলাকাতে পুলিশ এবং প্রশাসন বা অন্যান্য যারা আছেন তারা কিন্তু বলেছেন যে এটাকে আরো শক্তভাবে দমন করার চেষ্টা করতেছেন বা রেস্ট্রিকশন বাড়িয়েছেন। কিন্তু যে ছবিগুলো দেখলাম, এবং ফেসবুকে একটা ছবি আপনারা দেখেছেন যে বাচ্চা সহ ছবিটা, এই ছবিটা আমার মানে আমার মনে হচ্ছে সবার মন নাড়া দিয়েছে বা দাগ কেটেছে। এই বিষয়ে আমি প্রথমে জানতে চাচ্ছি যে সাফা ভাই, এই রকমের পরিস্থিতিতে যেখানে সরকার লকডাউন করছেন, পুলিশ পুলিশ কাজ করার চেষ্টা করছেন, আর্মি কাজ করছেন, আপনারা তথ্য সংগ্রহ করছেন, আহ এইদিকে ডাক্তাররা চিকিৎসা দিচ্ছেন, আমার প্রশ্ন আপনাদের দুজনের কাছে, প্রথমে আমি সাফা ভাইয়ের কাছে যাবো। এইভাবে করে মানুষ যে এতটা অসচেতন বা তারা জিনিসটাকে পুরোপুরি ভাবে নেগলেক্ট করছে, এই ক্ষেত্রে আপনি একজন সাংবাদিক হিসেবে যে আপনার ভিতরে কি রাগের উদ্রেক হয়, বা আমি যেমন বিষয় আপনার কাছে কি ডাক্তার হিসেবে যে রাগের উদ্রেক হয় কিনা, যে তাহলে যদি মানুষ এভাবেই করে তাহলে আমাদের তো আর এত কষ্ট করে চিকিৎসা প্রদান করা, বা আমার কাছে জিনিসটা মনে হচ্ছে, আমি একটু বলি যে জিনিসটা মনে হচ্ছে যে অনেকটা কপালে বন্দুক ঠেকিয়ে জনগণ আমাদের সাথে এই কাজটি করছেন। এই বিষয়ে সাফা ভাই আপনি কি বলবেন? আচ্ছা, আহ, আপনি বলছেন রাগ হয় কিনা? হ্যাঁ। না, রাগ হয় না। আচ্ছা। বিরক্ত লাগে কিনা? না, বিরক্ত লাগে না। আহ, আচ্ছা। বিষয়টা হচ্ছে, দেখেন, আপনারা চিকিৎসকরা সবার আগে আপনারা আক্রান্ত হলেন কিভাবে? কারণ রোগীরা তথ্য গোপন করেছিল। রোগীরা কেন তথ্য গোপন করেছিল? এখনো কিন্তু আপনি যেমনটি বলছিলেন, বিশ্বরূপ ভাই বলছিলেন যে কোভিড পজিটিভ রিপোর্ট না পেলে হসপিটালে নেয় না। আবার এটাও বাস্তবতা, কোভিড নেগেটিভের সার্টিফিকেশন ছাড়া অন্য কোনো অসুখের ট্রিটমেন্ট দেওয়া হয় নাই। আমি নিজেই রিপোর্টটা করেছিলাম। তো সেই জায়গায় মানুষজন কিন্তু তার ট্রিটমেন্ট নেওয়ার জন্য, আমি এমনও দেখেছি, এমনও কেস আমি পেয়েছি, আপনারা হয়তো আরো বেশি পেয়েছেন, সেটা হচ্ছে সাপোজিটর দিয়ে জ্বর কমিয়ে হসপিটালে যাওয়া হয়েছে এবং পরবর্তীতে দেখা গেছে যে তার বডিতে জ্বর আছে এবং কোভিড পেশেন্ট ছিল এবং পুরো হসপিটালের একটা বড় অংশ আইসোলেশনে চলে যেতে হয়েছে। জাস্ট দ্য সেম থিং, একদম একই রকমের অবস্থা। সেটা হচ্ছে ওই সময় আপনাদের কি লেগেছিল? রাগ লেগেছিল, বিরক্ত লেগেছিল, না কি লেগেছিল? আমাদেরও ঠিক একই রকমের অবস্থাটা হয়। হ্যাঁ, এটা ট্রু। আমরা ওই জায়গাটাতে যাচ্ছি, অথবা আপনি যে দৌলতদিয়া পাটুরিয়ার কথা বললেন, আমরা ওই জায়গাগুলোতে যাচ্ছি, আমাদের একটা ইনটিউশন থাকে, যে আমাদের ইনফরমেশন থাকে যে আজকে আগামীকালকে এরকম একটা ভিড় ওই সাইডটাতে হতে পারে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমরা কিন্তু আমাদের মতো করে ওই প্রিপারেশনটা নেই। এটা ট্রু, আমরা জেনে শুনে যাচ্ছি, ছবিটা আচ্ছা। তোলার জন্য যাচ্ছি, দেখছি। দেখছি কি জন্য? দেখানোর জন্য। জি। তাদেরকে দেখানোর জন্য। যারা আসছে তাদেরকে না, তারা বাদে অন্য যারা আছে তাদের সবাইকে দেখানোর জন্য। এই যে আপনি বললেন যে ছবিটা দেখে জি। কি মনে হয়, এই ছবিটা দেখে একটা রাগ লাগে। অনেকে কিন্তু এই ছবিটা দেখে ভয় পান, রাইট? এক্স্যাক্টলি। এই অনেকে এই কথাটাই। ছবিটা দেখে অনেকে এই ছবিটা দেখে শুধুমাত্র একটা ব্যাটারি কেনার জন্য জরুরি প্রয়োজনের কথা বলে 2-3 ঘন্টা ঘুরেন না। জি, এই আবার এটাও কথাটা। সত্যি কথা। জি, সরি। আমি এই কথাটি আপনি খুব ভালো বলেছেন যে এই জিনিসটা দেখানোর কারণে আপনাদেরকে ধন্যবাদ, কারণ এই জিনিসটা দেখেও যদি মানুষ ভয় পায়, আজকে আমি একটু জাস্ট একটা কথা বলি যে আজকে ফেসবুকে একজন লিখেছেন যে আহ ভয় পাও বাঙালি ভয় পাও, এটা দেখে ভয় পাও, বা এই ধরনের একটা কথা, বা তিনি রাগ বা উদ্রেক এই ধরনের কথা লিখেছেন। তা আমি ওই জিনিসটাই বলতে চাচ্ছিলাম। আমি আপনার কথাটি শুনেছি, এবার আমি সংযুক্ত হবো তাহমিদ বিষয়ের সাথে। তাহমিদ বিষয়, এই বিষয়ে আপনার মতামতটা কি আপনি একটু বলবেন? আহ আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই যেটা বললো যে আহ, আমাদের কাজ কিন্তু আমাদের করে যেতে হবে। আমি অ্যাজ এ ডক্টর হিসেবে যে আমার কাজ যেটা, যে আমার যখন ডিউটি থাকবে আমি আমার ডিউটিতে প্রেজেন্ট থাকবো, আমি আমার ডিউটিটা পালন করব। অ্যাজ এ ডক্টর হিসেবে আমি একটু এনশিওর করতে পারি, কিন্তু মানুষজন এটা করতেছে কি করতেছে না, হ্যাঁ, এতে হতাশ তো একটু লাগবেই। কিন্তু মানে আমি আমার দায়িত্ব তো ফালাই দিতে পারি না, এটা হচ্ছে আমার কথা, যে আমি আমার দায়িত্ব থেকে তো মানে দায়িত্ব কমপ্লিট না করে আমি তো চলে যেতে পারি না।
আমি আমার জি দায়িত্বটুকু করবো, কিন্তু মানুষজন যে করতেছে না এটা অবশ্যই হতাশাজনক। কিন্তু আমার মনে হয় যে এখানে আমাদের অবশ্যই মানে আমাদের যারা নীতি নির্ধারক অথবা আমাদের হোল যে সিস্টেম, এখানে কোঅর্ডিনেশনের কিছু ঘাটতি ছিলই। ঘাটতি যদি না থাকতো তাহলে তো আমাদের এত দূর পর্যন্ত তো আসতো না। ধরেন ঢাকা থেকে যে মানুষগুলো দৌলতদিয়া ঘাট পর্যন্ত গেছে, তারা তো ডেফিনেটলি ঢাকা থেকে মাল্টিপল চেকপোস্ট পার হয়ে ওখানে গেছে। এমন তো না যে মুন্সিগঞ্জের থেকে মানুষজন ওখানে গিয়ে জড়ো হয়েছে অথবা মানিকগঞ্জ থেকে মানুষজন ওখানে গিয়ে জড়ো হয়েছে। ডেফিনেটলি মানে আমাদের ইনিশিয়াল স্টেজ থেকে ওই পর্যন্ত যেতে ধরেন আপনি আপনি মিটফোর্ডের একজন ডাক্তার, আপনি মিটফোর্ডে আছেন, আপনি জি মিটফোর্ড থেকে যে ঘাট পর্যন্ত যাবেন, ওইখান থেকে ওই পর্যন্ত যেতে আপনার মাল্টিপল কিছু জায়গা আপনার পার হইতে হয়েছে, আপনার 2-3টা চেকপোস্ট পার হইতে হয়েছে অথবা আপনার পার হওয়ার কথা ছিল, আপনি পার জি হন নাই। সো আমাদের জি কোনো না কোনো জায়গায় একটা কোঅর্ডিনেশনের সমস্যা হচ্ছেই, তো যার কারণে হচ্ছে বাঙালি তো আগে থেকেই আপনার যে বাঙালি তো অতটা সচেতন জাতি না, এটা তো আমাদের মানতেই হবে যে সচেতন জাতি জি আমরা কখনোই ছিলাম না। এন্ড এই কোভিড সিচুয়েশনে আমাদের মানে জাতিগত হিসেবে যে আমরা খুব যে সচেতন হয়েছি ব্যাপারটা এরকমও জি না। আমরা আমাদের মতোই আছি। তো তারপরও মানে আমাদের দুই সাইড থেকে আমাদের যে নীতি সাইদ ভাই নির্ধারকদের যে এন্ড জি বিশোর ভাই, একটা বিষয় আমি একটু জি জি হ্যাঁ বলি বলুন আর কি, জাস্ট হাইপোথেটিক্যালি বলছি আর কি। আমরা শুরু থেকে বলেছি ভয় পাবেন না, সচেতন হন। জি এন্ড আসলে আমরা কিন্তু ভয় পাইনি, আমরা শুরুতেও ভয় পাইনি। আপনি অথরিটি বলেন, আমাদের গাফিলতি বলেন, আহ, আসলে যে ম্যাকিয়াভেলি বলেছিলেন যে রাষ্ট্রের একটা দিকে তাকালেই বোঝা যায় রাষ্ট্রের সবাই কেমন আসলে। হ্যাঁ, আপনি যেভাবেই প্রতিনিধিত্ব করেন অথবা যেভাবেই আপনি ঠিক বঞ্চিত বঞ্চনার জায়গাতে থাকলেও আপনি যা, আপনি অধিকারের জায়গাতে থাকলেও আপনি তাই। আমরা আসলে ভয় পাইনি। লকডাউন যে কথাটা, লকডাউন যে শব্দটা, এই শব্দটার সঙ্গে সঙ্গে প্রত্যেকের ব্যাক অফ দ্য মাইন্ডে আরেকটা কনসেপ্ট চলে আসে, সেটা হচ্ছে পুলিশ বাধা দিবে, পুলিশ জিজ্ঞেস করবে কেন বেরিয়েছেন, রাইট? ওকে, তো বলা হয়েছে জরুরি প্রয়োজন। পুলিশের কাছে জরুরি প্রয়োজনের যে লিস্ট, সেই লিস্ট ধরে ধরে কি পুলিশ ক্রস চেক করবে? বাস্তবতা হচ্ছে আমরা সবসময় দেখে এসেছি যে আমাদেরকে আটকানোর জন্য আমাদেরকে ফিজিক্যালি আমাদেরকে টাচ করতে হয়, রাইট? কখনো একটু জি রাশ ভাবে আমাদেরকে টাচ করতে হয়, অথবা আমাদেরকে কনভিন্স করার জন্য আমাদেরকে হাত করে তারপর কনভিন্স করতে হয়। তো সেই জায়গায় আমি আমি পুলিশ ভাইদেরকে ধন্যবাদ জানাবো। আমি নিজে আমি একটা এক্সপিরিয়েন্স বলতে পারি। আমি গতকাল তার আগের দিন দুদিন আমি পুরো মহাসড়কে ছিলাম। আমি মোটরসাইকেল নিয়ে আমি একলাই, আমি পুরো মহাসড়ক গুলো ঘুরেছি, জাস্ট চেকপোস্ট গুলো এবং মানুষের অ্যাক্টিভিটিস দেখার জন্য। আমি যেটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, বিটার এক্সপিরিয়েন্স হয়েছে। যে পোস্ট গুলো দেখেছি যে হ্যাঁ, রাস্তায় রাস্তায় আপনার প্রতি বা 10 কিলো পর পর 5 কিলো পর পর পুলিশ দাঁড়িয়ে আছে, আপনি গেলে আপনাকে ধরবে। বাস্তবতা হচ্ছে আপনাকে ধরা হলো মধ্য রাস্তায়, তারপর আপনাকে কোনোভাবে আপনি কনভিন্স করতে পারলেন আপনি জরুরি প্রয়োজনে বেরিয়েছেন, ওকে ইউ ক্যান গো। আর আপনি জরুরি প্রয়োজনে বের হন নাই, কনভিন্স করা গেল না, তখন কি করা হবে? ব্যাক করে যাবেন। আপনি যে ব্যাক করে যাবেন সেটাও কিন্তু রিস্কি, আর ব্যাক yes করে দেওয়ার মতো কিন্তু কোনো অবস্থা নাই। তো পুলিশ যেটা করেছে, প্রত্যেকের গতিটাকে লিমিটেড করার জন্য কয়েকটা জায়গায় তারা ব্যারিকেড দিয়েছে, একটা দুইটা জায়গায় তারা পিপিই পরে, আমি দেখেছি যারাই পেয়েছেন পিপিই পরে তারা একটা ডিস্টেন্সে থেকে তারা জিজ্ঞাসাবাদ করছেন, এবং এই জায়গাটা আমাদের অভ্যাস নেই। পুলিশ জি দূর থেকে দাঁড়িয়ে জিজ্ঞেস করছে। তো ওই আমরা ওইখানেরও ভয়টা আসলে অতিক্রম করে গিয়েছি আর কি। মানে সোজা কথা, আমরা শুরু থেকে ভয় পাই নাই, আমরা এখনো পাচ্ছি না, আমরা ভবিষ্যতেও আদৌ কোনো ভয় পাবো না। হ্যাঁ, আমরা আসলে অপেক্ষা করছি কখন লকডাউন খুলবে, মানে কখন পুলিশের ডিস্টারবেন্স বন্ধ হবে। আহ, জি এবং আমাকে আজকে অনেকে জিজ্ঞেস করেছেন, বেশ কয়েকজন, যে ভাই এই ঈদের মধ্যে এই কিশোরগঞ্জ পর্যন্ত যাওয়ার উপায় কি? হুম, আমি পরে বললাম যে মাটির নিচ দিয়ে চলে যাওয়া যায় কিনা। বলে ওইটা হইলে তো আরো আগেই চলে যেতাম, ওখানে তো পুলিশ নেই। আমি বললাম না, আপনি এমনিতে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যান, যেতে পারবেন। আপনার যদি এতই দরকার হয় আপনি হেঁটে চলে যান, একলা একলা হাঁটতে থাকেন, ওই মহাসড়ক ধরে কেউ আর আপনার পাশে হাঁটবে না, সমস্যা নেই, আপনি 2 দিন লাগাই হলো যাবেন। না না, একটা গাড়ি তো নিয়ে যাওয়া লাগে। দিস ইজ দ্য সিনারিও। আর শ্রমিকরা যে রাস্তা অবরোধ করে, বাস্তবতা হচ্ছে, হ্যাঁ এটা ট্রু, এই জায়গাগুলো কিছুটা এতটাই ইমোশনাল, আপনি দোষ দিতে পারবেন না কাউকে, হ্যাঁ আপনি কারো এক্স্যাক্টলি ভুল বলতে পারবেন না, রাইট? আপনি যেমন পেশেন্টকে ফিরিয়ে দিতে পারছেন না, হ্যাঁ, আবার এটাও সত্যি কথা, আপনি পেশেন্টের ওই হাতে পালসটার জন্য হাত, আপনি যখন আঙ্গুলটা দেন, পেশেন্ট কিন্তু তখন একটা বড় জায়গা থেকে সে কিন্তু রিলিফ হয়, যে ওকে নাও, মানে আই এম নট মাই কনসার্ন। তো সেই জায়গায়
শ্রমিকরা রাস্তা অবরোধ করছে, সেই জায়গায় আমরা যাচ্ছি, আমরা অনেক জি দূরে থাকছি, কিন্তু তারপরও দেখা যায় কি সবাই মিলে এসে ঘিরে ধরে, প্রত্যেকে আলাদা আলাদা করে কথা বলতে থাকে। এখন এটা এমন একটা অবস্থা, লকডাউনে তো আপনি লাঠিচার্জ করতে পারবেন না, না লকডাউনে তো আপনি কাউকে আমি মারতে পারবেন না। সাফা ভাই, সাফা ভাই আমি আপনার কথাটি বুঝতে পেরেছি, এখানে আমি আপনার সাথে একমত। এবার আমি যাব ডাক্তার তাহমিদুজ্জামান বিশরের কাছে। ডাক্তার তাহমিদুজ্জামান বিশর, আপনার কাছে আমার একটি প্রশ্ন। আপনি একজন ডাক্তার, আপনি একজন কোভিড রোগী ছিলেন। এবার আপনার কাছে আমার একটি ভিন্নধর্মী প্রশ্ন। আপনি ডাক্তার এটি বাদ দেন, আপনি অন্যান্য পেশাজীবী যারা ছিলেন, আমি ইতোমধ্যে কয়েকবার উল্লেখ করেছি, আপনি তাদের ভূমিকা নিয়ে একটু আপনি যদি কিছু বলেন, সেটা আমরা শুনতে চাচ্ছি। আপনি কি আমার প্রশ্নটি বুঝতে পেরেছেন? ভূমিকা তো ধরেন, জি জি জি, আমি ভূমিকা প্রশ্নটি বুঝতে পেরেছি যে সোসাইটিতে কিন্তু এমন না যে শুধু ডাক্তাররা চালাচ্ছে অথবা পার্টিকুলার কোনো একটা পেশাজীবী মানুষ চালাচ্ছে। সোসাইটি কিন্তু আপনার মানে সোসাইটির ডেফিনেশন আমরা ছোটবেলায় যখন পড়েছিলাম তখন কিন্তু বলা হয়েছিল যে বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ যখন একত্রে একটা টোটাল একটা মানে একটা ডেফিনিট কজে যখন থাকে তখন আমরা এটাকে সোসাইটি বলি। তো সোসাইটিতে আপনি কখনোই একটা শ্রেণীর মানুষ হয়তোবা কিছু ক্ষেত্রে আপনার বেশি ভূমিকা পালন করতে, আপনার সোসাইটিকে যদি আপনি যদি স্মুথলি রান করাতে চান আপনার কিন্তু সব পেশার মানুষদেরই আপনার দরকার। আপনি যদি এখন যদি ব্যাংকাররা যদি না ব্যাংকে যায় তাহলে কিন্তু আপনি টাকা তুলতে পারবেন না, আমাদের দেশের অর্থনীতি কিন্তু ওখানে কলাপস করে যাবে। আপনি ধরেন যে কৃষক যদি মাঠে না যায় তাহলে কিন্তু আপনার শাকসবজি অথবা যে ফলমূল অথবা যে আমাদের রবি শস্য যেগুলো এগুলো কিন্তু আপনি পাবেন না। আপনার পুলিশ যদি আমাদের এখানে যদি নিয়ম আইন শৃঙ্খলা যদি তারা যদি রক্ষা না করে তাহলে কিন্তু আপনার কিন্তু কোনো কিছু হবে না। সেম গোস ফর আর্মি, তারা যদি এই জিনিসটা না করে, অথবা এই সাংবাদিক যে আমাদের যে রিপোর্টার যে ভাইরা আছেন তারা যদি আমাদের কাছে যদি এই জিনিসগুলো যদি না দেয়, মানে আমাদের কাছে যদি ডেফিনিট তথ্য উপাত্তগুলো যদি না দেয় তাহলে দেশে যে টোটাল যে কি অবস্থা আমরা কিন্তু এটা জানতে পারবো না। আপনি এত জিনিস বাদ দেন, আপনি আরো ছোট বিষয় আসেন। ধরেন আমি যে আপনার সাথে এখন নেটে কথা বলতেছি, আমি এক জায়গায় আছি, আপনি আরেক জায়গায় আছেন, সাফা ভাই আরেক জায়গায় আছেন, আমরা তিনজন তিন জায়গায় আছি। আমরা তিনজন কানেক্টেড হয়েছি কিভাবে? আমরা হয়েছি ইন্টারনেটের মাধ্যমে। তো আমাদের আইটি সেক্টরে যারা কাজ করতেছে তাদের কথা কিন্তু আমরা কিন্তু কখনো আনি না, কিন্তু তারা যদি এক্স্যাক্টলি। মানে তারা কিন্তু তাদের কাজগুলো যদি ঠিকমতো যদি না করে তাহলে কিন্তু আমরা কিন্তু এখানে যে তিনজন যে তিন জায়গায় বসে কথা বলতেছি এই জিনিসটা কিন্তু পসিবল হতো না। সো জি প্রতিটা মানুষ কিন্তু তার নিজ জায়গা থেকে কাজ করতেছে। এই কোভিড আসার পরে হয়তোবা আমাদের কাজের এক্সটেন্ট কিছুটা বাড়ছে কমছে, অথবা আমাদের কাজের ধরনটাকে আমরা মডিফাই করছি, আমরা হয়তোবা জি অফিসে যাচ্ছি না, আমরা বাসায় বসে অথবা বিভিন্ন ভাবে কাজ করতেছি, কিন্তু আমরা কিন্তু প্রত্যেকে কাজ করতেছি। এই জিনিসটা হচ্ছে জি ইম্পর্টেন্ট যে আমরা প্রত্যেকে আমাদের জায়গা থেকে কাজ করতেছি, এই কারণে আমাদের সোসাইটিটা এখনো রান করতেছে না, কিন্তু সোসাইটি আমাদের আগে অনেক আগেই কলাপস করতো। জি তাহমিদুজ্জামান বিশর। সাইদ হ্যাঁ ভাই, আমি জি একটু বলুন। অ্যাড করতে চাই, সেটা হচ্ছে জি এই যে সাবান দিয়ে হাত ধোয়া, পরিচ্ছন্ন জি থাকার জন্য জি একটা একটা সেক্টর আপনি দেখেন, সাবানের কিন্তু কোনো ঘাটতি পড়ে নাই এখনো। জি ওকে, তার মানে আমি বলছি না যে সাবানের মানে মাস্কের মতো কিন্তু বিষয়টা না। না ঘটনা হচ্ছে এই যে সাবান, ডিটারজেন্ট অ্যান্ড এই যে পরিচ্ছন্নতার যে সামগ্রীগুলো, জি এগুলোর একটা লং মানে পুরো দেশ ব্যাপী কিন্তু একটা ডিস্ট্রিবিউশন চেইন আছে। এই ডিস্ট্রিবিউশন চেইনের সঙ্গে মানে একদম ফিল্ড ওয়ার্কার থেকে শুরু করে অনেক অনেক মানুষ কাজ করে। আর আমরা এই ইন্ডাস্ট্রিতে আমরা কিন্তু অনেকটাই আমরা তার উপর নির্ভরশীল না, আমরা স্বাবলম্বী। সেই জায়গায় আমরা কিন্তু সাবানের সাপ্লাই এখন পর্যন্ত অব্যাহত রাখতে পেরেছি। ঘাটতি পাই। অনলাইনের, জি রাইট, অনলাইনের কথাটাও আপনি বলছিলেন। হ্যাঁ অনলাইন এই জিনিসগুলো আসলে কিন্তু আমরা আসলে ইগনোর করে গিয়েছি, যেটা যেভাবেই হোক হয়তো কাজের ব্যস্ততার কারণে। সাফা ভাই আমরা একদম আমাদের অনুষ্ঠানের আর একটু সময় বাকি আছে। আমি একজন দর্শক প্রশ্ন করেছেন যে যে জিনিসটা নিয়ে আমরা অলরেডি কথা বলেছি, আমি প্রশ্নটি রাখতে চাই ডাক্তার তাহমিদুজ্জামান বিশরের কাছে। কমেন্টে প্রশ্নটি করেছেন ঋতু মজুমদার, রোগীর তথ্য লুকানোর জন্য ধর্মীয় গোঁড়ামি দায়ী কিনা, এ ব্যাপারে আপনাদের মতামত কি? এটা নিয়ে আমরা কিন্তু বলেছি যে সোশ্যাল স্টিগমার ব্যাপারটা, আমি যেমন বিষয়ে আপনি উত্তর দিবেন। ধর্মীয় গোঁড়ামির ব্যাপারে আহ এটা খুবই সেন্সিটিভ একটা ইস্যু। তো জি এটা নিয়ে কমেন্ট, ধর্মীয় গোঁড়ামি আপনি যদি বলেন আমাদের ধর্মীয় গোঁড়ামি তো আছেই যে আহ আমাদের তো সবসময় কিছু ধর্মীয় আমরা এটা হ্যাঁ কিছুটা আছে, কিন্তু তারপরও আমার মনে হয় যে আমরা আমাদের পেশেন্টদের অ্যাসিওর করতে পারি নাই। আপনি যদি না ফার্স্ট হ্যাঁ থেকে চিন্তা করেন যে আমাদের
হয়তোবা বাইরে থেকে বলা ছিল যে আমরা খুব প্রিপেয়ার্ড, কিন্তু যখন জি হচ্ছে আমাদের কোভিড পেশেন্ট গুলো বাড়া শুরু করলো, তখন জি কিন্তু আস্তে আস্তে ব্যাপারগুলো এক্সপোজড হয়ে গেছে যে আমরা অ্যাকচুয়ালি কতটা জি আনপ্রিপেয়ার্ড যে ছিলাম। এই জিনিসটা কিন্তু এক্সপোজড হয়ে গেছে। আপনি যদি এই জিনিসটা যদি শুধুমাত্র রোগীদের উপর চাপাই দিতে চান যে তারা আহ, তারা নিজেরা ইচ্ছা করে লুকাইছে, এইখানে কিন্তু সাফা ভাই কিন্তু মাঝখানে অ্যাড করেছেন যে জি তারা হ্যাঁ ইচ্ছাকৃতভাবে লুকাইছে, কিন্তু এই জিনিসটাও কিন্তু বাস্তব যে যদি সে বলে যে আমি কোভিড পেশেন্ট, তাহলেও কিন্তু ইনিশিয়ালি অনেক হাসপাতাল থেকে তারা ফিরে যাচ্ছিল, তাদের একটা ভোগান্তি জি হচ্ছিল। তো এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে যে এইটা হচ্ছে যে পুরোটা সিস্টেমেরই দোষ। এটা ধর্মীয় গোঁড়ামি বলে আমি শুধু ধর্মীয় হ্যাঁ গোঁড়ামিকে আমি দিতে চাচ্ছি না। আমরা আমাদের সিস্টেমটাই আমরা আমাদের পেশেন্টদেরকে আমরা অ্যাসিওর করতে পারি না যে না তুমি কোভিড হয়েছো, ঠিক আছে, ইটস ওকে ফাইন, ইউ ক্যান বি, কিন্তু তারপরেও যে আমরা তাকে অ্যাসুরেন্স দিয়ে যে না ঠিক আছে যে আপনি আসেন, আপনি হাসপাতালে আসলে ট্রিটমেন্ট পাবেন, আপনি কোভিড হলো যে ট্রিটমেন্ট পাবেন, এই জিনিসটা আমরা তাদেরকে 100% অ্যাসুরেন্স দিতে পারি নাই। এই কারণে তারা লুকায়। আমি বলবো না যে আহ, মানে এখন এখন অনেক মানে ফার্স্ট সিচুয়েশন থেকে এখন 2 মাস পর আমাদের হেলথ সেক্টর কিছুটা অর্গানাইজড হয়েছে, অনেকখানি অর্গানাইজড হয়েছে আমি বলবো, কিন্তু তারপরেও এখনো মানুষজন লুকাচ্ছে। আমি এই দোষটা পুরোপুরি এদের উপর দেবো না, আমি বলবো যে এটা হ্যাঁ, সিস্টেমেরই, আমাদের এই যে সিস্টেমেরও আমাদের সিস্টেম, দোষ ছিল, আর মানুষজনের দোষ, এটা ধর্মীয় গোঁড়ামি অথবা না আমি সিস্টেমের দোষ জি নেব জি না, আমি আপনাদের সাথে একটু অ্যাড করতে চাই এখানে একটা। আমি কিন্তু বলছি সোশ্যাল স্টিগমা, যে জিনিসটা আমরা কিন্তু দেখেছি খুলনা বা খালিশপুরের এদিকে একজন স্বাস্থ্যকর্মীকে বাহিরে একটা তাল পাতার ঘরে রেখেছে, এবং আরেকটা বাড়িতে হলে গিয়ে লকডাউন করে রেখেছে, রোগী পালিয়ে যাচ্ছে। এই যে ঘটনাগুলো ঘটছে, এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে সেটা ধর্মীয় না, সোশ্যাল বা সামাজিক গোঁড়ামি, বা তারা জিনিসটাকে সুচ রোগ বা এই ধরনের কিছু মনে করতেছে। আসলে এই জিনিসটা থেকে হতে পারে, এটা আমার প্রশ্ন। সাফা ভাই এবং তাহমিদ জামান বিজন, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা খুবই 1 মিনিট 1 মিনিট করে বলবেন। সাফা ভাই, আপনি একজন জার্নালিস্ট বা একজন সাংবাদিক হিসেবে এই সিচুয়েশন যদি চলতে থাকে আমাদের কি অবস্থা হতে পারে, এ থেকে পরিত্রাণ আমরা কিভাবে পাবো, খুব সংক্ষেপে বলবেন। এ থেকে পরিত্রাণ আসলে এখন আমরা যেভাবে চলছি ঠিক সেভাবে যদি আমরা চলতে থাকি পরিত্রাণটা অনেক দেরি হবে, এবং আমরা যে ভয়টা শুরু থেকে পাচ্ছিলাম না আমরা আসলে ভয় পেতে বাধ্য হব। কারণ এখন পর্যন্ত আমরা নিজেদের পরিবারে হয়তো বা ঘুরে ফিরে আসেনি, কিন্তু জি আমরা যেই একটা অবস্থায় আছি এবং আমাদের ম্যানেজমেন্টটা আসলেই খুব আরেকটা বিষয় দোষ এবং ভুল এগুলোর আসলে বাইরে বেরিয়ে নিজে নিজের দায়িত্ব নিতে পারলে অন্তত আমি আমাকে বাঁচাতে পারলে অন্তত দেশের একটা মানুষকে বাঁচালাম। এক্স্যাক্টলি, সাফা ভাই সুন্দর বলেছেন। আমি সাফা ভাই, আমরা তাহমিদ জামান বিষয়ের কাছে শেষ প্রশ্নটি করে আমি অনুষ্ঠান একদম শেষ করতে চাচ্ছি। সেটা হলো ডাক্তার তাহমিদ জামান বিষয়, আপনার কাছে একই প্রশ্ন, যে এই মুহূর্তে যদি এরকম চলতে থাকে তাহলে কি হবে এবং পরিত্রাণের উপায়, আপনার অভিমত। এইরকম যদি চলতে থাকে আমাদের দেশে মৃত্যুর হারটা কেমন হবে এটা তো ঠিক বলা যাচ্ছে না, কিন্তু মানুষজনের অনেক ভোগান্তি হবে, এই জিনিসটা হচ্ছে স্বাভাবিক। এন্ড আমি প্রত্যেকের কাছে একটা জিনিস আর্জ করবো ভাই, যে যদি ন্যূনতম প্রয়োজন মানে যেই জিনিসের জন্য হচ্ছে আপনার বের না হলেই নয়, শুধুমাত্র ওইসব ক্ষেত্রে আপনি ঘরের থেকে বের হন। এন্ড অবশ্যই প্রপার যে আপনার যে মাস্ক, গ্লাভস এন্ড আপনার অন্যান্য যে ইটিকেট যেগুলো আছে এইগুলো অবশ্যই মেনটেন করে আপনি বের হন, এন্ড আপনি আপনার কাজগুলো করেন। এন্ড তারপরে আপনি এসে এরপরে যে প্রোটোকল যে অনুযায়ী যে আপনি এসে কিভাবে করবেন, এসে গোসল করে ফেলবেন, এন্ড যে জিনিসগুলো আপনি পরেছিলেন ওই জিনিসগুলো ধুয়ে ফেলবেন, আপনি এই জিনিসগুলো মেনটেন করেন। হয়তোবা আপনি কোভিড পজিটিভ হলেন, আপনার ইমিউনিটি খুব ভালো আছে, আপনার কোনো সমস্যা হলো না, কিন্তু আপনার আশেপাশে আপনি আপনার নিজের ঘরের কথা চিন্তা করেন, আপনার নিজের ঘরের যে আপন যে মানুষজনগুলো আছে তাদের কথা চিন্তা করেন যে তাদের কোনো সমস্যা হবে কিনা। তাদের কিন্তু আপনার কোনো সমস্যা না হলো কিন্তু আপনার যে বুড়া যে বাবা মা যারা আছেন তাদেরকে যে সমস্যা হবে না এই গ্যারান্টিটা কিন্তু আপনি দিতে পারবেন না। তো আপনি তাদের কথা চিন্তা করে আপনার আশেপাশে অন্যান্য যে বৃদ্ধ যে মানুষগুলো আছে অথবা ইমিউনো কম্প্রোমাইজ যে মানুষগুলো আছে অথবা অন্যান্য যারা ভালনারেবল কন্ডিশন আছে তাদের কথা চিন্তা করে আপনি হচ্ছে ভাই নিজে সচেতন হন। এই জিনিসটা টোটালি আমরা যদি নিজেরা সচেতন হই এই জিনিসটা কন্ট্রোল করা যাবে, আমরা যদি নিজেরা সচেতন না হই এই জিনিসটা আমরা কখনোই কন্ট্রোল করতে পারবো না। আপনি ভ্যাকসিন বলেন যা বলেন এই জিনিস এখনো দিল্লি অনেক দূরে। তো ওই আশা বাদ দিয়ে আমরা নিজেরা সচেতন হই, নিজেরা সচেতন হয়ে আমরা যতটুকু পারি আমরা নিজেরা কন্ট্রোল করার জন্য ট্রাই করি, ইনশাল্লাহ এই জিনিসটা আস্তে আস্তে কন্ট্রোল হবে। কিন্তু এইভাবে যদি আমরা চলতে থাকি তাহলে আমাদের সামনে অবশ্যই সামনের দিনগুলো খারাপ। ধন্যবাদ ডাক্তার তাহমিদ জামান বিষয়, আপনারা আমার সাথে আপনারা ত্যাগ করবেন, আপনারা থাকবেন। আমি আর একটু কথা বলে আপনাদের সাথে সংযুক্ত হচ্ছি। প্রিয় দর্শক মন্ডলী, আজকে আমাদের সাথে ছিলেন ডাক্তার তাহমিদ জামান বিষর, যিনি কোভিড পজিটিভ থেকে এখন সুস্থ, এবং ছিলেন যমুনা টিভির ব্রডকাস্ট জার্নালিস্ট আকলাকুস সাফা। আপনারা তাদের মতামত শুনলেন, তারা অনেক কিছুই বলার চেষ্টা করেছেন। একটি কথা আমরা বলার, তাদের আলোচনা থেকে আমরা বুঝতে পেরেছি যে আসলে আমরা যখন ভয় পাওয়ার কথা ছিল তখন ভয় পাইনি, সচেতন হইনি,
তবে আমি একটি কথা বলবো, আজকে কিন্তু একটি রেকর্ড হয়েছে বাংলাদেশে কোভিডের, সেটি হলো 1602 জন রোগী আক্রান্ত এবং 9000+ টেস্ট এবং 21 জনের মৃত্যু। সো এই জিনিসটি দেখে আপনারাই এখন বিচার করুন আসলে আমাদের কি করা উচিত, নিজের বাবা মা হোক বা পরিবার হোক, আত্মীয় স্বজনের জন্য হোক। আমি একটি কথা বলে শেষ করতে চাচ্ছি যে আপনাদেরকে বলছি মৃত্যুর হার বেশি না, কিন্তু একটি জিনিস মনে রাখবেন, আপনি মারা গেলে আপনার পরিবারের জন্য 100%, আরেকজন যদি মারা যান আপনার পরিবারের সেটা আর 100%, আমি যদি আজকে মারা যাই বা আক্রান্ত হই সেটা আমার পরিবারের জন্য 100%। তাই 1-2% মৃত্যুর হার দেখে এত খুশি হওয়ার কিছু নেই। জিনিসটা সচেতন হন, বাসায় থাকুন, ভালো থাকুন এবং আমাদের সাথে থাকুন। এবং যারা দর্শক মন্ডলী ছিলেন, আমাদের প্রথম এপিসোড আমরা করার চেষ্টা করেছি যতটুকু সম্ভব। আপনাদেরকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আগামী পর্ব আমরা সময় জানিয়ে দিব এবং আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।